সো তাদেরকে ওই সামান্য সময়ের মাঝে দে হ্যাভ টু টেক এ ডিসিশন, চয়েস মেক করতে হয়। যখন তোমার মানে তুমি সবকিছু একসাথে পাবা না, তখন তোমাকে ইউ হ্যাভ টু মেক এ চয়েস। যখনই তুমি চয়েস মেক করবা তখন প্রবলেমটা কি হয়, তখন তোমার অপরচুনিটি কস্ট ক্রিয়েট হয়। যে তুমি একটা চয়েস মেক করছো, এই চয়েসের বিপরীতে তোমাকে কোনো একটা জিনিস ছেড়ে দিতে হচ্ছে, একটা অনেকগুলো জিনিস ছেড়ে দিতে হয়, বাট অপরচুনিটি কস্ট আমি বলছিলাম লাস্ট দিন বেস্ট অল্টারনেটিভ, যেটা তুমি নেক্সট অল্টারনেটিভটা ছেড়ে দিছো। তো এই যে আমি যেটা বলছিলাম, তোমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা চয়েস করছো মানে পড়ার জন্য, কিন্তু তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না পাইলেও আরো অনেকগুলো সাবজেক্ট তোমরা পড়তে পারতা। তো আর সবগুলো সাবজেক্ট কিন্তু অপরচুনিটি কস্ট না, হ্যাঁ, মনে রাখবা। তাইলে অপরচুনিটি কস্ট কোনটা? অপরচুনিটি কস্ট হচ্ছে নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরফিটেড, মানে যেটা নেক্সট তুমি বাদ দিছো। যে আলটিমেটলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না পড়লেই আমরা ওই কথা বলছিলাম, কেউ হয়তো ইলেকট্রিক্যাল পড়ার ইচ্ছা, কেউ ছিল লাইক কি বলছিলাম যে আর কোনটাকে এক একজন একটা ইয়ে করছিল, মনে করো কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেউ সামথিং। তো হোয়াট এভার, যার যেটা দ্বিতীয় পছন্দ ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা না নিলে যেটা নিতা উপর, মানে আই এম নট শিওর যে কিভাবে প্রোমো ইয়ে হয়, মানে লাইক আমাদের সাস্টের ফার্স্ট কোন সাবজেক্ট শেষ হয়, সেকেন্ড সাবজেক্ট, ইট ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, তোমাদের যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অবশ্যই উপরের দিকের একটা সাবজেক্ট, তোমাদের নিচে অনেকগুলো অপশন ছিল, যে তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না পড়লেও তোমাদের অনেক সাবজেক্ট অ্যাভেলেবল ছিল। কেউ একজন বলতে পারবা যে তোমাদের কি কি সাবজেক্ট ছিল অ্যাভেলেবল আফটার ইউর, সিএসসি মানে ছাড়া সবগুলাই। এসি ছাড়া সবগুলাই লোক? তাইলে দেখো জি স্যার। তোমরা এই থ্যাঙ্কস, তো তাইলে তোমাদের দেখো তোমাদের সব সাবজেক্ট লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে হোয়াট এভার এভরি কাইন্ড অফ সাবজেক্ট তোমাদের জন্য অ্যাভেলেবল ছিল। তো সবার চয়েস, এখন তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা তোমরা চুজ করছো, চয়েস করছো পড়ার জন্য। এখন যদি মনে করতা যে আসার পরে তোমাদের মাথায় একটা ব্রেইনে তো অবশ্যই তোমাদের একটা টার্গেট ফিক্স করা ছিল, যদি আমি সফটওয়্যার না পাই তাইলে আমি কি বলবো। ওই সেকেন্ড যে অপশনটা, যে সফটওয়্যারটা যদি মিস হইতো, এর পরের যে সাবজেক্ট, ওইটাই হচ্ছে তোমাদের অপরচুনিটি কস্ট, মানে ওইটা তোমরা সুযোগ থাকা সত্ত্বেও তোমরা বাদ দিয়ে এইটা নিছো। দিস ইজ দ্য অপরচুনিটি কস্ট। এবং কেন অপরচুনিটি কস্ট ইকোনমিক্সে দরকার? কারণ তোমার অবশ্যই তুমি যে চয়েসটা মেক করছো, ইট শুড বি গ্রেটার দেন হোয়াট ইউ হ্যাভ ফরফিটেড, মানে তুমি যেটা বাদ দিছো, বুঝছো? তো এটাই সিম্পল আইডিয়া। তো আমরা এটা একটা কনসেপ্ট, আরো অনেকগুলো কনসেপ্ট আছে আমাদের ইকোনমিক্স, মানে যেহেতু বেসিক। এবং আরেকটা কথা আমি বলছিলাম, আমরা ইকোনমিক্সটা আসলে কি, ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করে আমরা মানে ইকোনমিক্সটা আলোচনা করি আমরা হচ্ছে মার্জিনাল বেনিফিট এন্ড মার্জিনাল কস্ট। হোয়াট ইজ মার্জিনাল? মার্জিনাল অ্যাকচুয়ালি মানে এট মার্জিন আমরা চিন্তা করি। এট মার্জিন হচ্ছে, মার্জিনাল হচ্ছে এডিশনাল। মনে করো এই যে আমরা এই মুহূর্তে আমরা 25 পার্টিসিপেন্টস আছি জুমে, ঠিক আছে, এই মুহূর্তে 25। সো হু উড বি দ্য মার্জিনাল? 26 পার্সন যখন এসে অ্যাড হবে, মানে উনি হচ্ছে, মানে যে অ্যাড হবে ওই স্টুডেন্টটাই হবে আসলে মার্জিনাল, এই ক্ষেত্রে মার্জিনাল স্টুডেন্ট। তো মনে করো ইকোনমিক্স কিভাবে হিসাব করে, মনে করো আমরা এই মুহূর্তে আমরা চাচ্ছি যে ক্লাসের এভারেজ ওয়েট বের করা বা টোটাল ওয়েট বের করা, হোয়াট এভার, মানে আমাদের, অথবা আমাদের টোটাল হাইট বের করা। এখন আমরা সবার হাইট, ধরো এই 25 জনের হাইটটা আমরা নিলাম, নেওয়ার পরে একটা টোটাল হাইট, মানে ধরো যোগ করলাম সবগুলাকে, তো টোটাল হাইট পাইলাম। এখন দেখা গেল, এবং এটাকে এভারেজ করলাম, তো এভারেজ করার পরে এখন দেখা গেল যে 26 পার্টিসিপেন্ট, এই মুহূর্তে ধরো আরেকজন অ্যাড হইলো। ওই যে অ্যাড হইলো তার ওয়েটটা যদি দেখা যায় খুব বেশি অথবা খুব কম, আমরা ওই স্পেসিফিক্যালি ওই এডিশনাল মানুষের অ্যানালাইসিসটা করি, মার্জিনাল অ্যানালাইসিস, বুঝছো? এটা পরে আরো বুঝতে পারবা পড়লে, আমি জাস্ট আইডিয়াটা দিলাম। আসলে এডিশনাল, কিন্তু ইকোনমিক্সে ওয়ার্ডটা মার্জিনাল হিসেবে ইউজ করা হয়, বা পুরো ইকোনমিক্সে, মাইক্রো ইকোনমিক্সে তোমরা দেখবা মার্জিনাল অ্যানালাইসিস অনেক বেশি আছে। তো হোয়াট এভার, এখন ঘটনা হচ্ছে আরেকটা বিষয় আমরা বলছিলাম গতদিন, যে ইকোনমিক্স আমরা যে পড়বো, আমাদের হচ্ছে দুইটা মেজর পার্ট। ইকোনমিক্স বলতে আমরা জানি মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। তো ইউ নো হোয়াট ইজ মাইক্রো? মাইক্রো হচ্ছে ক্ষুদ্র অংশ, আর ম্যাক্রো হচ্ছে মানে বড়, লাইক এগ্রিগেট। তো আমাদের যে
লাইক মাইক্রো ইকোনমিক্স নিয়ে আমরা পড়ালেখা করব। সো মাইক্রো ইকোনমিক্সটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পর্যায়ে আমরা এবং আমাদের যারা মানে লাইক হাউস হোল্ড আছে, আমরা যে বাসায় থাকি হাউস হোল্ডকে আমরা মাইক্রো ইকোনমিক্স মানে একটা সিম্পল একটা বাসা নিয়ে একটা মানুষ নিয়ে যখন অ্যানালাইসিস করা হয় তখন হচ্ছে এটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো হচ্ছে পুরা দেশ নিয়ে ইকোনমি নিয়ে অথবা একটা অ্যাগ্রিগেট, মনে করো সিলেট বিভাগ নিয়ে বা সিলেট জেলা নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব তখন এটা হয়ে যাবে ম্যাক্রো ইকোনমিক্স, বুঝছো? যখন অ্যাগ্রিগেট লেভেল। তো ম্যাক্রো মূলত আসলে পুরা কান্ট্রি মানে পুরা ইকোনমিটা একটা কান্ট্রির অ্যানালাইসিস যা আছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো তোমরা সিম্পল ইয়ে হচ্ছে মাইক্রো হচ্ছে বেস অফ দ্য ইকোনমিক্স। ওইটা আসলে মানে বাইরে পত্রিকা বা ওই সব জায়গায় আসলে মাইক্রো নিয়ে কথা হয় না, আমরা যা শুনি দেখি সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। লাইক পত্রিকায় যত ইকোনমিক্স এর নিউজ পড়ো, জিডিপি গ্রোথ, মিডল ইনকাম কান্ট্রিজ, এরকম অনেক টপিক তোমরা দেখবা, ইন্টারনাল ট্রেড, তারপরে ফরেন এক্সচেঞ্জ, যে মানির কারেন্সি এক্সচেঞ্জ রেট, এই সবগুলা জিনিস হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, বুঝছো? তো আমরা স্টার্ট করব মাইক্রো ইকোনমিক্স দিয়ে, এরপরে আস্তে আস্তে মানে কোর্সটা হচ্ছে এভাবে সাজানো, মাইক্রো ধরো 40%, ম্যাক্রো 40% আর 20% হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স। তো ওইভাবে সাজানো, এবং এই জন্য আমি বলছি যে কিভাবে প্রশ্ন আসে বা কি প্যাটার্ন, তোমরা পুরাতন বছরের যে কোনো র্যান্ডম ইকোন 105 যে কোনো 4-5টা প্রশ্ন তোমরা একটু দেখে নিলে তোমরা আইডিয়া পেয়ে নেবে। আচ্ছা, এখন অপরচুনিটি কস্টটা আমরা শিখলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মার্জিনাল বেনিফিট এন্ড মার্জিনাল কস্ট। ঠিক আছে, মার্জিনাল বেনিফিট এন্ড মার্জিনাল কস্ট হচ্ছে মনে করো তুমি ইয়ে করছো, লাইক তুমি মনে করো কিছু একটা প্রডিউস করছো, লাইক অথবা তুমি তোমার একটা চায়ের দোকান আছে, জাস্ট আমাদের যে টঙ্গের দোকান মামারা বিক্রি করে এখানে ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটির বাইরে। তো ওরা আসলে যখন বিক্রি করে তখন কি হয়, তখন এক কাপ চা বিক্রি করলে একটা মানে এক কাপ চাতে, তো এখন এক কাপ চা কত টঙ্গের দোকানে? 5 টাকা। 5 টাকা, হ্যাঁ। তো ধরো 5 টাকা হচ্ছে, 5 টাকা করে সে বিক্রি করছে। তো আলটিমেটলি ওই চায়ের মানে দোকানের মালিকের আসলে মার্জিনাল মানে একটা চা যদি এডিশনাল বিক্রি হয় ওনার মার্জিনাল বেনিফিট হচ্ছে 5 টাকা, মানে 5 টাকা 5 টাকা 5 টাকা, এখানে আর মানে বাড়া কমার কিছু নাই, যেহেতু মানে প্রাইসটা মোটামুটি ফিক্সড। তো এখন 5 টাকা করে আমরা রিসিভ মানে যে চা বিক্রি করবেন উনি 5 টাকা করে রিসিভ করতেছে। তো ধরো আজকে এখন আমাদের 26 জন আছি পার্টিসিপেন্ট, আমরা 26 জনই বসে ওই টঙ্গের যে ই বিল্ডিং এর সামনে তো সপ্তম আমরা বসে চা খাচ্ছি। 27 পার্সন যে আসবে উনি আরেক কাপ চা দিবে, তো মানে অর্ডার দিবে, তো ওইটাও কি আলটিমেটলি মার্জিনাল বেনিফিট হচ্ছে 5 টাকা, মানে উনি বেনিফিট পাবে 5 টাকা। এখন কিন্তু এই চা তৈরিতে তো একটা কস্ট আছে, তো মার্জিনাল কস্ট আছে। তো উনি মার্জিনাল কস্ট হচ্ছে যে আলটিমেটলি পার এক কাপ চা তৈরিতে কি কস্ট হয়। তো মনে করো যে ওনার একটা অবশ্যই তো একটা চায়ের মানে কি বলা যায় চা পাতা ইউজ করেন বা দুধের একটা মানে যা মিক্স আপ করেন চিনি ইউজ করেন, তো এই সবগুলা জিনিস হচ্ছে উনি ঢেলে দিচ্ছে এবং চা সাপ্লাই দিচ্ছেন। উনি কতক্ষণ পর্যন্ত আসলে চা বিক্রি করা ওনার জন্য লাভজনক, যতক্ষণ পর্যন্ত ওনার অ্যাভেলেবল ম্যাটেরিয়াল। এখন দেখা গেল যে আজকের দিন মানে ধরো বিকাল 4টা পর্যন্ত উনি বা 5টা পর্যন্ত চা বিক্রি করতেছে, এখন 4:30টার দিকে আইসা উনি দেখলেন যে আলটিমেটলি উনার যে চা পাতা সকালবেলা ইউজ করছেন সকাল থেকে, ওইটার লাস্ট যে চা পাতা মানে উনি খরচ করলেন ওইটা আসলে মানে অলমোস্ট মানে আর 1-2 ঘন্টা ধরে চলতেছে। এখন এডিশনাল কেউ যদি আরো 5 টাকার জন্য একজন চা খাইতে আসে, দেখা গেল উনার আবার নতুন একটা মানে প্যাকেট খুলে নতুন করে চা পাতা দিতে হবে, তাইলে উনার কি হবে মার্জিনাল কস্ট, ওই একটা ব্যক্তিকে 5 টাকার চা দিতে হইলে উনার আসলে ওই এক কাপ চার খরচটা অনেক বেড়ে যাবে, কারণ উনি জানে 5টার পরে ধরে দিলাম আর কি 5টার পরে ইউনিভার্সিটি বন্ধ, মানে আলটিমেটলি সবাই চলে যাবে, উনার আর চা বিক্রি হবে না। তাইলে দেখা যাবে ওই লাস্টের একদম শেষের দিকে যদি এমন ভাবে কেউ আসে আর উনার অ্যাভেলেবল স্টক শেষের পথে থাকে, উনি যদি আবার নতুন করে তৈরি করতে যায় 2 জন মানুষের জন্য, তাইলে দেখা যাবে উনার জন্য খরচটা অনেক বেশি বেড়ে যাবে। বুঝছো বিষয়টা? কারণ
ওই আবার নতুন তখন উনি এজ এ রেশনাল একজন যৌক্তিক একজন চা বিক্রেতা হিসাবে উনি যেটা বলবেন যে মামা আজকে আর চা নাই, আজকে ফিনিশ, আজকের মতো আমি শেষ। কারণ তখন উনার মার্জিনাল কস্ট বেশি হবে রাদার দেন মার্জিনাল বেনিফিট। মানে মার্জিনাল বেনিফিট তো 5 টাকাই, এই দুইজন এডিশনাল দুইজন বা একজন আসলো শেষ 5টার কিছুক্ষণ আগে আয়সা বললো আমার আরেক কাপ চা লাগবে, কিন্তু উনি অলরেডি কি হয়েছে ধরো সব টাকা, এখন ওই একজনের জন্য উনার চা বানাইতে উনার খরচটা হয়ে যাবে হয়তো 50 টাকা, বুঝছো? কারণ ওই এক কাপ চা বানানোর পরে উনার সব ফেলে দিতে হবে পরের দিনের জন্য। তো এই সময় উনি স্টপ করতে হবে। তাইলে এই জন্য আমরা ইকোনমিক্সে ওই মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল বেনিফিটটা খুব বেশি হিসাব করি, প্রত্যেকটা প্রোডাকশনে আমরা ওইটা হিসাব করি। এবং আমরা কতক্ষণ পর্যন্ত আমরা প্রডিউস করব, যতক্ষণ পর্যন্ত মার্জিনাল কস্ট ইকুয়ালস মার্জিনাল বেনিফিট। মানে ওই চা বিক্রেতা ততক্ষণ পর্যন্ত উনি চা বিক্রি করবে যদি দেখা যায় যে না উনার লাস্টের এডিশনাল কাপ অফ টি তৈরি করতে 5 টাকাই খরচ হচ্ছে, তাও উনার লস হচ্ছে না, উনি অ্যাটলিস্ট কন্টিনিউ করতে পারছে। যখনই উনার এক কাপ চা তৈরিতে এডিশনাল এক কাপ, তো নট এভরি কাপ, আমি বলতেছি নতুন এক কাপ চা তৈরি যদি 6 টাকা খরচ হয় আর উনার যে বিক্রি হচ্ছে যেহেতু বাজার দর হচ্ছে 5 টাকা, উনি ওই একটা এডিশনাল যখনই দেখবেন ওনার এডিশনাল তৈরি করতে 6 টাকাতে চলে যাচ্ছে, হি অর শি উইল স্টপ মেকিং টি, বুঝছো? তখন কারণ ওনার মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল বেনিফিট। তো এফিশিয়েন্ট প্রোডাকশন হচ্ছে ওই পয়েন্ট পর্যন্ত যাওয়া যেখানে মার্জিনাল কস্ট ইকুয়ালস মার্জিনাল বেনিফিট, মানে একদম 100% রিসোর্স ইউজ করা, যতক্ষণ পর্যন্ত উনি 5 টাকা পর্যন্ত যেতে পারে চা তৈরিতে। তো যত বেশি ওই পর্যন্ত যত 200 কাপ 300 কাপ উনি বিক্রি করতে পারে উনি লাভ করবে, বাট ওই পয়েন্টের বেশি চলে গেলেই উনি স্টপ করে দিতে হবে। দিস ইজ কল্ড মার্জিনাল অ্যানালাইসিস। এবং এফিশিয়েন্সি হচ্ছে মানে যেখানে মার্জিনাল কস্ট ইকুয়ালস মার্জিনাল বেনিফিট, এই পয়েন্ট পর্যন্ত যাওয়াটা হচ্ছে এফিশিয়েন্সি। আচ্ছা যাই হোক, এটা একটু ডিপ আলোচনা তোমরা একটু পরে দেখবা, আমি জাস্ট একটা টিপস দিলাম আর কি। এখন হচ্ছে ইকোনমিক্সে আরো মানে মেজর দুইটা ক্যাটাগরি হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে দুইটা মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো। কেউ যদি বলে ইকোনমিক্স কত প্রকার, তুমি বলবা মানে যে কোন স্টুডেন্ট যে ইকোনমিক্সকে আসলে মেজর ভাবে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এন্ড একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে? এখন নেক্সট যখন তোমাকে প্রশ্ন করা হবে যে আচ্ছা আমি মানে এই ক্যাটাগরি না আমরা আরেকটা কমন হচ্ছে ইকোনমিক ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স এন্ড নরমেটিভ ইকোনমিক্স। ওইটা খুব বেশি মানে প্রশ্ন করা হয় না, কিন্তু যদি এরকম কোনো কোয়েশ্চন পাও হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স এন্ড হোয়াট ইজ নরমেটিভ ইকোনমিক্স। এখন হোয়াট ইজ পজিটিভ হচ্ছে যে সব ইকোনমিক্স আলোচনা করছে ধরো পত্রিকার একটা রিপোর্ট, পত্রিকার রিপোর্টে আমরা কি পড়ি? আমরা পড়ি যে এই মুহূর্তে দেশে কি হচ্ছে, ধরো বর্তমানে করোনার কারণে এই ব্যবসায় ক্ষতি হচ্ছে, সেই ব্যবসায় ক্ষতি হচ্ছে। তো এই যে রিপোর্টটা, পত্রিকার যে রিপোর্ট, এটা আসলে কি? এটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। দেয়ার আসলে তারা কি কথা বলছে? তারা বলছে কি হচ্ছে, মানে হোয়াট ইজ গোয়িং অন, মানে আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে কি চলছে। আর হোয়াট ইজ নরমেটিভ ইকোনমিক্স? নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে হোয়াট শুড বি, মানে কি হওয়া উচিত। দেখবা বিভিন্ন টক শোতে অর্থনীতিবিদরা আলোচনা করছে যে আসলে কি হওয়া উচিত, ওই সব হওয়া উচিত যেগুলা নর্ম নিয়ে কথা, ভবিষ্যৎ নিয়ে কথা, এগুলাকে বলে নরমেটিভ ইকোনমিক্স। তো ইকোনমিক্সকে ওই ক্যাটাগরিতেও দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স, একটা হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স। এইটা হচ্ছে তোমরা আর্নল্ডের যে বইটা দিয়েছি ওই বইয়ের 13 পেজ 13 মানে চ্যাপ্টার 1 এ তোমরা দেখতে পারবা, আর পেজ 14 এ দেখতে পারবা হোয়াট ইজ মানে মাইক্রো ইকোনমিক্স এর সংজ্ঞা এবং ম্যাক্রো ইকোনমিক্স এর সংজ্ঞা, ঠিক আছে? এখন আসো এরপরে হচ্ছে ইকোনমিক্সে স্লোপ নিয়ে কথা বলে, আমাদের মেজর স্লোপ। এবং আই এম ভেরি মানে আই নো যে আসলে তোমরা যেহেতু সবাই আমাদের লাইক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, স্লোপ নিয়ে তোমাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে বলে মনে করি না। আমি একটু স্ক্রিন শেয়ার করছি।
দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, স্লোপের ক্যালকুলেশন তো সবাই জানি। মানে দেখো ইকোনমিক্সে এরকম গ্রাফ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, এটা মানে সিম্পল ইকোনমিক্স এ তোমরা ইয়েতে ইন্টারমিডিয়েটে যে ইকোনমিক্স ম্যাথমেটিক্সটা পড়ছো, এখানে এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসে পুরো ইকোনমিক্সে দেখবা এরকম গ্রাফ আছে। একটা হচ্ছে এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমরা এই মানে এটা তো ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। কোন কার্ভ আছে একদম হরাইজন্টাল, কোন কার্ভ পাওয়া যায় একদম ভার্টিক্যাল। আর মানে নরমালি হচ্ছে এটা হচ্ছে এই ধরনের কার্ভকে বলে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। ডাউনওয়ার্ড স্লোপিং মানে ইকোনমিক্সের বলে ডিমান্ড ল, আমি একটু পরে আসবো। এটা থিওরি অফ ডিমান্ডে বলা হয় যে আমাদের ইকোনমিক্সটা প্রাইস যদি বাড়ে যে কোনো জিনিসের, তাইলে এটা ডিমান্ড কমে যায়। এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আর এই ধরনের কার্ভটাকে কি বলে? আপওয়ার্ড স্লোপিং, পজিটিভ স্লোপ। দেখো এখানে স্লোপ ক্যালকুলেশন চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x, আলটিমেটলি এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। সো নেগেটিভ স্লোপ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, পজিটিভ স্লোপ হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। আর এই ক্ষেত্রে স্লোপ জিরো যেহেতু এটা স্ট্রেট, আর এই ক্ষেত্রে হচ্ছে স্লোপ ইনফিনিটিভ বিকজ এটাতে ওই মানে একদম স্ট্রেট ভার্টিক্যালি উপরের দিকে উঠছে। তো আলটিমেটলি এটা কোনো স্লোপ না, এটা ইনফিনিটলি উপরের দিকে উঠতে থাকবে। তো এই হচ্ছে মানে স্লোপের ক্যাটাগরি। তো আমরা আই থিংক এটা তো তোমাদের জন্য একদম মানে ভেরি সিম্পল, যেহেতু তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এটা একটু দেখে নিও বাইস। এবং আরেকটা কার্ভ ইকোনমিক্সে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি লাইন। 45 ডিগ্রি লাইন এই যে এখানে এনি পয়েন্ট মানে 45 ডিগ্রি লাইন আমরা ইকোনমিক্সে ইউজ করি ইকুয়াল লাইন হিসেবে, ইকুয়ালিটি। মানে একটা গ্রাফের ঠিক মাঝখান দিয়ে যখন যায় তখন কি গ্রাফের দুইটা পোর্শন একদম ইকুয়াল থাকে। তো আমরা ইকোনমিক্সে কিছু অ্যানালাইসিস আছে যেটাকে আমরা 45 ডিগ্রি লাইনের সাপেক্ষে চিন্তা করি, যে 45 ডিগ্রি লাইন থেকে কত দূরে আছে ওইটা। এই জন্য 45 ডিগ্রি লাইনটাও একটু ইম্পর্টেন্ট ইকোনমিক্সের জন্য। আচ্ছা, আর হচ্ছে আর বাকিগুলা তো তোমরা জানোই, পাই চার্ট আমরা ইউজ করি। মানে ইকোনমিক্সে এই ধরনের চার্ট খুব বেশি ইউজ হয়, মানে এগুলা ভেরি সিম্পল জিনিস, এগুলা নিয়ে কথা বলার দরকার নাই। এখানে কিছু আছে। এরপরে আমরা এখন নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 2 তে আমরা পড়ব হচ্ছে দ্য প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টায়ার। ঠিক আছে, যে এটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টায়ারের বাংলা কি হবে? উৎপাদন পসিবিলিটিস মানে সম্ভাবনা, আর ফ্রন্টায়ার হচ্ছে রেখা, লাইন আর কি, একটা লাইন। সো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে আমরা এমন একটা লাইন ড্র করব যেটাতে ম্যাক্সিমাম প্রোডাকশন আসলে মানে করা পসিবল, কতটুকু আমাদের সীমা রেখা, মানে এর বাইরে আমরা যেতে পারবো না। তো এখন আমি স্টপ শেয়ারিং করি। আচ্ছা, তো আমরা কতটুকু পর্যন্ত আমাদের সীমা যে কোনো উৎপাদনের সীমা রেখাটা কে নির্ধারণ করে দেয়? কেউ বলতে পারবা? প্রোডাকশন ম্যানেজার। হ্যাঁ, প্রোডাকশন ম্যানেজার নির্ধারণ করে দেবে। কিসের বেসিসে? কেন উনি এর বাইরে যেতে পারে না? কারণ চাহিদার ভিত্তিতে, চাহিদা একটা বিষয়। বাট উনার একজন প্রোডিউসারের ক্ষেত্রে হচ্ছে মূলত হচ্ছে রিসোর্স, মানে আমার অ্যাভেলেবল রিসোর্স যতটুকু আমি এই পর্যন্ত আমি প্রোডাকশন করতে পারবো। হয়তো আমি ওই যে তাসবির যেটা বললো যে প্রোডাকশন ম্যানেজার হয়তো ডিসিশনটা নিবেন যে না, আমি প্রোডাকশনটা এই মানে আমার যতটুকু ক্যাপেবল আমি এতটুকু করবো না, কারণ মার্কেটে ওইভাবে ডিমান্ড নাই। কিন্তু একজন প্রোডাকশন ম্যানেজারের জানতে হয় যে আমার কতটুকু প্রোডাকশন। এখন দেখা গেল ডিমান্ড ইনফিনিটি, মানে পুরো দেশে একটা কোম্পানি তো পুরো দেশের ডিমান্ড আসলে মিট করতে পারে না, খুব মানে জায়ান্ট কোম্পানি ছাড়া। তো প্রত্যেকের একটা মার্কেট শেয়ার থাকে। তো মনে করো এখন তুমি ধরে নিলা যে হঠাৎ করে দেখলা একটা হিউজ ডিমান্ড বেড়ে গেল। ধরো আমাদের বাংলাদেশে ধরো যে মার্চ এপ্রিলের দিকে হঠাৎ করে দেখা গেল যে সারা দেশে মাস্কের ডিমান্ড এবং মানে বিভিন্ন ধরনের পার্সোনাল প্রোডাক্টিভ ইকুইপমেন্ট পিপিইর ডিমান্ড বেড়ে গেল। এখন দেশীয় যে কোম্পানি হঠাৎ দেখলো যে তাদের মানে যা নরমালি সাপ্লাই দিয়ে তার থেকেও বেশি ডিমান্ড, তখন তারা কি প্রোডাকশন ম্যানেজার দেখবে যে আসলে তার কাছে যত রিসোর্স আছে এটা দিয়ে কতটুকু তৈরি করা যায়। তখন দেখা গেল যে তার একটা ম্যাক্সিমাম সে জানে আমার এই পর্যন্ত আমি যেতে পারবো, ওই রেখাটাকে আসলে বলে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টায়ার। আমি দেখাবো এটা পরে। এরপরের হচ্ছে কাহিনী হচ্ছে যে আলটিমেটলি
নেক্সট যে ইয়েটা আমরা পিপিএফ নিয়ে কথা বলবো। একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে মানে বই, এই যে বইটা আর কি, বইয়ে তো তোমরা ইম্পর্টেন্ট জিনিসটা মানে ইম্পর্টেন্ট পার্ট গুলা পড়বা, এর পাশাপাশি চেষ্টা করো যে ব্যাকগ্রাউন্ড গুলা, মানে ব্যাকগ্রাউন্ডটা পড়লে এখানে গল্পের মতো অনেক কাহিনী লেখা আছে। তোমরা জাস্ট এটাকে একটা মানে এটাকে কি বলে সিম্পল নোভেল হিসাবে মানে এমনি বই হিসেবে পড়ার চেষ্টা করো। বইটা খুবই সিম্পল, মানে আমি যেটা বলি যে হুমায়ুন আহমেদ বা মানে আমাদের জাফর স্যারের মতো মানে একদম সাবলীল ভাষায় লেখা, আসলে মানে লেখার ইয়েটা ইংলিশটা হচ্ছে খুবই সাবলীল। তোমরা গল্পের মতো অনেক ধরনের গল্প আছে, আমি যা পড়াবো এর বাইরেও অনেক অনেক জিনিস আছে যেটা তোমরা এই বই থেকে তোমরা মানে জানতে পারবো আর কি। চেষ্টা করো এগুলা মানে হয়তো ক্লাসে বিশেষ করে জুম ক্লাস অনলাইনে আসলে সব কভার করা পসিবল হয়তো হবে না, চেষ্টা করো বইটা একটু একটু করে এমনিই গল্পের মতো পৃষ্ঠা টু পৃষ্ঠা পড়ার, তখন তোমরা আসলে ভালো মানে একটা ভালো আইডিয়া পেতে পারবা। আর তার পাশাপাশি এখন মানে আরেকটা মানে সাজেশন দেই, তার পাশাপাশি তোমরা যেটা করবা যে ইয়েটা ওই যে এখন পারলে পিডিএফ এ তো অনেক বই পাওয়া যায়, এমনি গল্প কিছু বই মানে তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো মানে মানে এই পড়ালেখা তো খুবই মানে লাইক এটা যখন তোমাকে এটা বাধ্য করা হয় যে কোনো পড়তে, ওইটা এই পড়া আর আমাদের মজা লাগে না। এটি আমাদের মানে লাইফের বাস্তব মানে হিউম্যান ক্যারেক্টার আসলে। তো তোমরা চেষ্টা করো একটু বাইরের পড়ালেখা। আমি একটা ইয়ে বলি যে ইউভা নোয়া হারিরি মানে ওনার বই কে কে পড়ছো? কেউ পড়ছো? সাপিয়েন্স বইটা অল্প একটু পড়া হয়েছিল, এমনিতে বেশি বই নাই, নাম শুনেছি আর কি, সাপিয়েন্স বই যে হারিয়ে সাপিয়েন্স, ইয়েস স্যার। সাপিয়েন্স পড়ছো তোমরা? সাপিয়েন্স মানে এটা হচ্ছে হিস্ট্রি, মানে আমাদের হিউম্যান হিস্ট্রি নিয়ে। তোমাদের জন্য স্পেশালি তোমরা যারা ইয়াং এবং এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইউ শুড রিড, মানে আমি সবাইকে সাজেস্ট করছি তোমরা 21 লেসনস ফর 21st সেঞ্চুরি এই বইটা একটু পড়ার চেষ্টা করো। এটা পিডিএফ অনলাইনে অ্যাভেলেবল আছে বা অন্যান্য জায়গা থেকে বা আমাদের এই যে কোনো লাইব্রেরিতে গেলে মানে অর্ডার দিলে বই পাবা। এখন ওই বইটা একটু পড়বা, এটা আসলেই তোমাদের জন্য মানে আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট এখন পড়ে নেওয়া। ইভেন ইকোনমিক্স আমাদের যে তোমাদের যে ট্যাক্স, এটা থেকেও ওই বইটা আমি রিসেন্টলি পড়ে শেষ করছি। মানে ভেরি মানে সব কথা সত্য হবে তা না, কিন্তু উনি একজন যে ইয়োবা মানে নোয়া হারিরি, উনি হচ্ছে জেরুজালেম মানে ইসরায়েলের একটা ইউনিভার্সিটির প্রফেসর, বাট অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ওনার পিএইচডি হিস্ট্রিতে। কিন্তু উনি খুব মানে ওনার বই 12 মিলিয়ন মানে 1.5 কোটির উপরে আরো মানে পুরো পৃথিবীতে ওনার বইগুলো সারা পড়ছে আর কি। তো এবং ওইটাও দেখলাম খুবই সাবলীল ইংরেজিতে লেখা, তোমরা এক নিমিষেই পড়ে শেষ করতে পারবা, মানে খুব কঠিন কোনো ওয়ার্ডিং ইউজ করা হয় নাই। তো ওই বইয়ে আসলে তোমাদের মানে উনি যেটা দেখাইছে মূলত যে পার্থক্যটা দেখাইছে যে সামনের ওয়ার্ল্ডটা আসলে ওই যে মানে রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কি। আচ্ছা রাস ইসলাম, তোমার কোয়েশ্চনটা করে ফেলো। স্যার নামটা আরেক মানে চ্যাট লিখে দিলে। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এই বইটা আমি সাজেস্ট করছি স্ট্রংলি, বিশেষ করে তোমাদের মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। আমি বইয়ের ডিটেলসটা দিয়ে দিলাম, তোমরা একটু বইয়ের নাম হচ্ছে 21 লেসন, যে চ্যাট বক্সে দেখো সবার কাছে যাওয়ার কথা, 21 লেসনস ফর দ্য 21st সেঞ্চুরি। মানে উনি যেটা দেখাইছে একটা চ্যাপ্টার এরকম ছিল গেলাম এখন যে এরকম যে আলটিমেটলি আমরা তো হিউম্যান হিস্ট্রিতে ইম্পর্টেন্ট কিছু ধরো পৃথিবীর ইতিহাসে একটা ইম্পর্টেন্ট দিন ছিল যখন চাকা আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? চাকা আবিষ্কার হওয়ায় পৃথিবীর একটা মানে হিস্ট্রিতে একটা বিশাল পরিবর্তন আসে। সিমিলারলি এরকম অনেক যুগান্তকারী আবিষ্কার আছে, লাইক যখন ইঞ্জিন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছিল তখন মানুষের শক্তিটা ইঞ্জিনে চলে গেল। এরপরে আরেকটা আরো কি ইন্টারনেট একটা যুগান্তকারী আবিষ্কার, মানে পুরো পৃথিবী চেঞ্জ হয়েছে। উনি এরকম কয়েকটা ইম্পর্টেন্ট চেঞ্জেস এর কথা বলছে। রিসেন্টলি যেটা হয়েছে যে একটা মানে ধরো মানুষের সাথে সুপার কম্পিউটার
ধরো চেস খেলা মানে জয়ী হয়েছিল, ওইটাকে উনি এত বেশি মানে মানে গুরুত্বপূর্ণ জিনিস ধরে নাই, কারণ কম্পিউটারকে তুমি ওইভাবে প্রোগ্রাম করছো যত ধরনের দাবার ক্রিটিক্যাল চাল আছে ওইটা তুমি আসলে মিলিয়নস অফ কি মানে পসিবল পারমুটেশন এন্ড কম্বিনেশন দিয়ে পসিবল ইয়ে চেসের কি বলা যায় আমরা যে চাল খেলি না ওটা মানে ওইটা এন্টার দেওয়া হয়েছে। এটা তোমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা ওইটা করতে পারবা, একটা সফটওয়্যার এমন ভাবে মেক করতে পারবা যেখানে দাবা খেলা যায় এবং তুমি যত বেশি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবা। তো দেখা গেছে হিউম্যানের সাথে যে গেরি কাসপারভ মানে অনেকেই আসলে সুপার কম্পিউটারকে অনেকবার হারাইছে এবং সুপার কম্পিউটার অনেকবার জয়ী হয়েছে মানুষের সাথে। তো এটা ভেরি নর্মাল, বাট রিসেন্টলি যেটা হয়েছে 2017-র দিকে মনে হয়, যেটা হয়েছে যে মানে ওই যে গুগলের একটা একটা অ্যাপস যেটা মানে একটা ইয়ে তৈরি করছিল যেটাতে তারা ওই রকম সুপার কম্পিউটারের মতো মানে মিলিয়নস অফ ইয়ে দেয় নাই কিভাবে দাবার চাল খেলতে হবে, ওনারা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম মানে রেডি করে দিয়েছিল সুপার কম্পিউটারের সাথে খেলবে। তো দেখা গেছে যতবার খেলা হয়েছে ততবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ওইটা আসলে জয়ী হয়েছে, মানে ইদার জয়ী হয়েছে নাইলে ড্র হয়েছে, কখনো সে হারে নাই 15 টাইমস or 16 টাইমস, which is মানে রিমার্কেবল চেঞ্জ, মানে which is আসলে স্কেরি। আমি রীতিমতো ভীত, মানে সে ওই প্রত্যেকটা যেখানে ওই সুপার কম্পিউটার তৈরিতে কত 20-30 বছরের সাধনা এবং মানে মিলিয়নস অফ মানে কম্বিনেশনের পারমুটেশন দিয়ে সর্বোচ্চ পরিমাণ দাবার ক্রিটিক্যাল চালটা মানে ঢুকাইয়া দেওয়া মানে স্টোর করে দেওয়া, ওয়্যার ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছুই দেওয়া না ওইভাবে, শুধুমাত্র তাকে নিজের অ্যানালাইসিস করতে দেওয়া হয়েছে। বাট ওই সুপার কম্পিউটার কুডন্ট বিট দা মানে ইয়ে বট যেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনটা। সো এইটা কিন্তু মানে ওইটাকেই আসলে উনি হাইলাইট করছে এই বই, মানে এই ধরনের হাইলাইটসটা হয়েছে, অন্যান্য রিলিজিয়াস হাইলাইটস হয়েছে, অনেক কিছু হয়েছে, মানে সব তোমাকে বিশ্বাস করতে হবে তা না, তোমার নিজস্ব রেশনাল থিঙ্কিং আছে। বাট বইটা পড়ো এবং আসলে পৃথিবীটা মানে বদলে যাবে আর কি আসলে, এবং ভেরি টাফ, হয়তো তোমাদের জন্য অনেক সহজ হবে, বাট ফর জেনারেল পিপল লাইক মি আমাদের জন্য পৃথিবীটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, একটু এটা আমার সাজেশন থাকলো, তোমরা একটু পড়ার চেষ্টা করো হ্যাঁ বইটা। আচ্ছা, আর যেটা হয়েছে, আচ্ছা এখন আমরা মানে নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পিপিএফ। তখন হোয়াট ইজ পিপিএফ আমি একটু আগে বললাম যে আসলে এগুলা ক্লাসরুমে আমি না হইলে আসলে দেখানোটা টাফ, যদিও গ্রাফিক ট্যাব দিয়ে ট্রাই করা যেতে পারে। সরি, তুমি দেখতে পাচ্ছ? সরি, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই প্রোডাকশন পসিবিলিটিস হচ্ছে ফ্রন্টায়ার, এই কথাটার মানে হচ্ছে PPF হচ্ছে represents the possible combination of two goods that can be produced in a certain period of time under the conditions of a given state of technology and fully employed resources. এখন এটা কি আমি এইটা সংজ্ঞা পরে বুঝতে পারবা। এই হচ্ছে একটা, এইটা দেখো তারটা দেখা যাচ্ছে। এখন দেখো যে the economy can produce any six combination of computers and television sets per আচ্ছা মনে করো একটা ইকোনমিতে যত টাকা এবং মানুষ আছে সেটা দিয়ে সর্বোচ্চ 50,000 কম্পিউটার তৈরি করা যায় এবং সর্বোচ্চ 50,000 টেলিভিশন সেট তৈরি করা যায়। মানে ইদার 50,000, যদি কেউ 50,000 টেলিভিশন তৈরি করে একটা ইকোনমি, দে কান্ট প্রডিউস এনি কম্পিউটার এট অল, জিরো কম্পিউটার। আর কেউ যদি কম্পিউটার 50,000 তৈরি করে তাইলে একদম একটা টেলিভিশনও তৈরি করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তো এই ধরনের যে কম্বিনেশন গুলাকে এইটাকে যখন আমরা অ্যাড করব, এখন দেখো এই মানে এখন 50,000 এইদিকে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখো এটা কম্পিউটার, আর এটা হচ্ছে লাইক হরাইজন্টাল অ্যাক্সিসে টেলিভিশন সেট। একটা জিনিস মনে রাখবা, ইকোনমিক্সে প্রচুর গ্রাফ ইউজ করতে হয়। গ্রাফের অবশ্যই তোমরা গ্রাফ লেখার পরে দুইটা অ্যাক্সিসকে অ্যাটলিস্ট ডিফাইন করবা। ধরো একদিকে প্রাইস, একদিকে ডিমান্ড, এরকম করে আমরা ডিফাইন করি। আর তুমি যদি এখানে কম্পিউটার না লেখো
আর এখানে টেলিভিশন না লেখো, নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে কোন অ্যাক্সিস কি ডিফাইন করছে এবং তোমরা মার্কস পাবা না। আচ্ছা, এটা একদম ভেরি সিম্পল স্ট্রেট লাইন পিপিএফ। এই পিপিএফ এ দেখো আমরা একটা লাইন ড্র করলাম, স্ট্রেট লাইন। এখানে এই পয়েন্টে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি আসি, তাহলে কি হচ্ছে, আমরা 50 থেকে 40-এ, এই যে দেখো বি এর করেসপন্ডিং লাইন হচ্ছে 40,000 কম্পিউটার, মানে 10,000 কম্পিউটার লেস প্রডিউস করছে ইকোনমি, এবং তাইলে কি হচ্ছে 10,000 মোর টেলিভিশন, এবং আরো 20,000 কম্পিউটার যদি ইকোনমি কম প্রডিউস করে তাহলে 20,000 মোর টেলিভিশন প্রডিউস করতে পারে। মানে দুইটা লাইক গুডসের কম্বিনেশনের তৈরি করা যায়। এখন এই যে দেখো একটা টেবিল আছে, পয়েন্ট এতে দেখা যাচ্ছে 50,000 কম্পিউটার, 0 টেলিভিশন, 40,000 কম্পিউটার হইলে 10,000, মানে টোটাল 50,000। দেখো কম্বিনেশনটা হচ্ছে টোটাল 50,000, ঠিক আছে, সেম রেশিও। এটা ভেরি সিম্পল হিসাব, কিন্তু আসলে ইকোনমিতে এইরকম স্ট্রেট লাইন পিপিএফ আসলে না। আমরা ইকোনমিতে যেটা পড়ি বেশিরভাগ হচ্ছে কনকেভ একটা পিপিএফ, মানে কম্বিনেশনটা সবসময় সেম থাকে না। তো এখন এটা বুঝতে পারছো? জি স্যার। ভেরি সিম্পল গ্রাফ। এই যখন একটা মানে এখানে দুইটা গুডসকে যখন সর্বোচ্চ, মানে আমরা এই পিপিএফ কিভাবে আঁকবো, আমরা আগে দেখবো আমাদের যে রিসোর্স আছে সবচেয়ে বেশি কতটা কম্পিউটার তৈরি করা যাবে, 50,000, ওইখানে একটা ডট দিব, কতটা টেলিভিশন সর্বোচ্চ তৈরি করা যাবে ডট দিব, এরপরে আমরা একটা লাইন ড্র করবো, ওইটাকে বলে পিপিএফ। এখন কিন্তু মেইন পিপিএফ যেটা আমরা দেখি, এই পিপিএফ হচ্ছে এইরকম। এই এক্সিবিট 2 হচ্ছে, এটাকে বলে কনকেভ পিপিএফ। মানে আসলে মোস্ট অফ দ্য কেসেস, মানে ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড আমাদের পিপিএফ গুলো এরকম, মানে আসলে কম্বিনেশন গুলো সেম না। এখন দেখো 50,000 কম্পিউটার, আর এদিকে হচ্ছে টেলিভিশন তৈরি করা যায় 16,000। দেখো কম্বিনেশনটা সেম না, মানে সর্বোচ্চ তোমার যে রিসোর্স আছে, তোমার যত লোক আছে, টাকা পয়সা আছে, একটা ইকোনমি, আমরা এগুলো সবই হচ্ছে অ্যাজাম্পশন, মানে আমরা ধরে নিলাম, ঠিক আছে, যে আমরা ধরে নিলাম একটা ইকোনমি, একটা ধরো সিলেট জেলাতে সর্বোচ্চ সব রিসোর্স যদি মানে কোনো একটা প্রোডাকশন হাউস বা একটা কোম্পানি রিসোর্স এমপ্লয় করবে, তাইলে সর্বোচ্চ 60,000 টেলিভিশন তৈরি করতে পারবে। আর যদি সর্বোচ্চ সব টাকা পয়সা কম্পিউটারে খরচ করে, তাইলে সর্বোচ্চ 50,000 কম্পিউটার তৈরি করতে পারবে। এখন আমরা এই দুইটা লাইনকে আমরা যখন অ্যাড করি, এখন দেখো এখানে কম্বিনেশনটা দেখো, 50,000 থেকে 40,000, মানে 10,000 কম্পিউটার যদি সে কম প্রডিউস করে, তাইলে দেখো টেলিভিশন তৈরি মানে আলটিমেটলি হচ্ছে কত, প্রডিউস কতটা হচ্ছে 20,000। আগেরটাতে দেখছিলাম 10,000 কম্পিউটার লেস প্রডিউস করলে 10,000 বেশি টেলিভিশন তৈরি করা যাবে, সমান সমান, মানে ট্রেড অফটা হচ্ছিল একদম কনস্ট্যান্ট রেটে। আর এখানে দেখো 10,000 এর পরিবর্তে 20,000 টা টেলিভিশন, এরপরে 40 থেকে 25, মানে 15,000 যদি আরো কম্পিউটার প্রোডাকশন কমাও, তাইলে কতটা টেলিভিশন প্রোডাকশন বাড়তেছে, 20,000। এরকম আবার যদি 25,000 কমাও, এদিকে বাড়তেছে মাত্র আরো 20,000। তো এই কম্বিনেশনটা দেখো ঠিক মানে এক্স্যাক্টলি সেম না, ডিফারেন্ট কম্বিনেশন। ওই কম্বিনেশনটাকে আমরা এখানে অ্যাড করছি, এটাকে বলে আসলে কি মানে নরমাল কনকেভ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো আমরা এখন বলবো যে কখন হচ্ছে এইটা স্ট্রেট লাইন হয়, একটা পিপিএফ স্ট্রেট লাইন কখন হয়, যখন অপরচুনিটি কস্টটা কনস্ট্যান্ট হয়। মানে অপরচুনিটি কস্ট কি বলছি, যে কোনো জিনিস করলে এটা মানে ধরো তুমি 10,000 বেশি টেলিভিশন তৈরি করতেছো, এর বিপরীতে তুমি কতটা কম্পিউটার তোমাকে বাদ দিতে হয়েছে, মানে তুমি চয়েস মেক করছো বেশি টেলিভিশন তৈরি করবা, তাইলে তোমার কস্টটা কি, তোমার অপরচুনিটি কস্ট হচ্ছে কম্পিউটার ছেড়ে দেওয়া। তো এইভাবে মানে যখন এই ছেড়ে দেওয়ার রেটটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, এইটা তখন এই পিপিএফটা হবে স্ট্রেট লাইন। তো দেখো এখানে প্রত্যেকটা মানে যখনই কম্পিউটার ছাড়ছো, মানে বা বেশি টেলিভিশন তৈরি করতে যাচ্ছ, ঠিক সমপরিমাণ কম্পিউটার তোমাকে ফরফিটেড বা বাদ দিয়ে দিতে হচ্ছে, তোমার অপরচুনিটি কস্ট সেম। বাট এখানে অপরচুনিটি কস্ট আসলে ডিফারেন্ট, একটা ডিফারেন্ট, এবং এই অপরচুনিটি কস্ট আসলে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। মানে তুমি একটু বেশি যদি একটা প্রোডাকশন, একটা দ্রব্য টেলিভিশন অর কম্পিউটার একটু বেশি তৈরি করতে চাও, তাইলে তোমার ছেড়ে দেওয়ার হারটা আস্তে আস্তে বাড়বে, বুঝছো? এইটাকে বলে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। এইটা হচ্ছে এক ধরনের পিপিএফ। আচ্ছা, এরপরে হচ্ছে এই এক্সিবিট 3 তে তোমরা ভালো করে একটু দেখে নিও
এখানে খুব সহজে আসলে মানে একদম পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা দেওয়া আছে, কতটুকু ছাড়লে কতটুকু পাওয়া যায়। ল অফ ইনক্রিজিং অপরচুনিটি কস্ট এখানে আছে, as more of good is produced the opportunity cost of producing that good increase। মানে এটা সিম্পল, ইনক্রিজিং অপরচুনিটি কস্ট কাকে বলে? এটা হচ্ছে যখন তুমি একটা দ্রব্য বেশি বেশি তৈরি করতে যাবা, তখন অন্য যে দ্রব্য তুমি তৈরি করতে পারতা ওইটার ছেড়ে দেওয়ার হারটা আস্তে আস্তে বেড়ে যেতে হবে। এটাই হচ্ছে ল, নরমাল ল আর কি ইকোনমিক্সে। এটার ব্যাখ্যা আরো পাওয়া যাবে। আচ্ছা, এখন তোমাকে একটু পিপিএফটা একটু একবার পড়ে নিলে তোমরা ভেরি সিম্পল। তোমরা প্রতিদিন যেটা করবা, আমি যা পড়াচ্ছি বা যে টপিকটা এই বইয়ে খুব সহজ করে দেওয়া আছে, তোমরা একবার একটু পড়ে নিও। পড়ার পরে আমাকে নেক্সট ক্লাসে তোমাদের যতটা কোয়েশ্চন আছে তোমরা ইউ ক্যান আস্ক মি, যে স্যার আমি ওই এক্স্যাক্টলি ওই পয়েন্টটা আমি ধরতে পারি নাই, ঠিক আছে? ওইটা তোমরা শেখার চেষ্টা করবা। আর দ্বিতীয় যে বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের আমি ইয়েটা একটু আইডিয়া দিয়ে দিই কোর্স নিয়ে। সেটা হচ্ছে, আমি একটু স্টপ শেয়ারিং করছি। আমরা ক্লাসের যে সবাই শুনতে পাচ্ছ তো না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আমরা প্রত্যেকটা ক্লাসে আমি যখন একটা টপিক তুলে কথা বলবো, ধরো গত ক্লাস অপরচুনিটি কস্ট, আজকে ধরো পিপিএফ নিয়ে কথা বললাম, তোমরা নেক্সট ক্লাসে আইসা একটু বই পড়ে আসবা। বই পড়ে আসার পরে আমাকে কোয়েশ্চন করবা যে স্যার আমি ওই টপিকটা বা ওই স্পেসিফিক জিনিসটা বুঝি নাই। এরপরে এইটা তো গেল জুম সেশন। তো যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিসিশন হচ্ছে যে কোনোভাবে আমরা পরীক্ষাটা হবে, এখনো অনলাইনে পরীক্ষা না, অফলাইনে পরীক্ষা হবে, ক্লাসরুমে সুযোগ দেওয়া হবে, লাইক 1 মাসের মতো হয়তো আমরা টাইম পাবো ক্লাসরুমে। তো আমি ক্লাসরুমের জন্য রেখে দিব সবকিছু রিভিউ। আমি রিভিউ বা বলতে বলা যায় কোয়েশ্চন আনসার সেশন। তোমাদের যত কোয়েশ্চন আছে তোমরা আমাকে আস্ক করবা, এবং ফিল ফ্রি আমাকে কোয়েশ্চন করতে তোমরা কখনো হেসিটেট করবা না, বুঝছো? আর এটা গেল আমার ক্ষেত্রে আমাকে কোয়েশ্চন করা। বাট সবচেয়ে ভালো শিক্ষা হচ্ছে, আমি জানি না তোমরা এখন যেহেতু নতুন, বাট ইন্টারভিউ, আচ্ছা একটা চ্যাটে একটা কোয়েশ্চন আসছে, স্যার ক্লাস রেকর্ড করার রিকোয়েস্ট করছে। আচ্ছা, ইউ ক্যান রেকর্ড, ওকে। আচ্ছা, আমি রেকর্ড করছি। তো আরেকটা বিষয় হচ্ছে তোমরা আরেকটা বিষয় হচ্ছে যে যেটা তোমরা আলোচনা করবা, সেটা হচ্ছে যে তোমাদের নিজেদের মাঝে ফার্স্ট পড়ালেখাটা শেয়ার করতে হবে। তোমরা ধরো সবাই তো একসাথে সম্ভব না, তোমাদের মাঝে তো বন্ধুত্ব, কারোর সাথে একটু, সবাই তো বন্ধু, ভালো বন্ধু, বাট এর মাঝে কারোর সাথে যোগাযোগের রেশিওটা, কমিউনিকেশন ফ্রিকোয়েন্সিটা বেশি। তো তোমরা যারা আছো, তোমরা নিজেদের মাঝে শেয়ার করার চেষ্টা করবা যে ওকে এই টপিকটা একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করা, তুই বুঝছিস কিনা, আমাকে একটু বোঝা। এরকম করে যখন শেয়ার করবা, তখন যত বেশি শেয়ারিং, একটা জিনিস মনে করবা, এই কোর্সটা আসলে জিরো সাম গেম না, ঠিক আছে? জিরো সাম গেম এই বিশেষ করে সেমিস্টার সিস্টেম বা সিজিপিএ সিস্টেমে জিরো সাম গেম না। বাট মার্কিং সিস্টেমে এমন ছিল যে ওকে হাইয়েস্ট নাম্বার একজনই পাবে, কিন্তু এখানে হাইয়েস্ট গ্রেড ইউ ক্যান, এখানে 50 জন স্টুডেন্ট থাকলে 40 জন এ প্লাস পাইতে পারো যদি তোমরা ভালো লিখছো। ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু আগে যখন মার্কিং সিস্টেম ছিল স্কুলের ছোটবেলা, তখন কিন্তু একজনই ফার্স্ট হইতে পারতো। এখন কিন্তু ইউ ক্যান সবাই ইউ ক্যান মেক লট অফ গ্রেডস, বেশি গ্রেড। এখন আরেকটা বিষয় মনে রাখবা যে শেয়ারিং এ আসলে সবারই লাভ হবে, নিজেদের মাঝে সেলফ শেয়ারিং। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি তোমরা 3 জন স্টুডেন্ট বা 5 জন স্টুডেন্ট থাকো, 5 জন যদি এড হয়ে পড়ালেখা করো, সবার সাথে সবার যে কোনো কোর্সে 5 জনের এডে কিন্তু 5 গুণ হয় না। 5 জনের মেধা, 5 জনের আর্টিফিশিয়াল, তোমাদের এটা রিয়েল গড গিফটেড ইন্টেলিজেন্স যেটা তোমাদের, এটা যখন যোগ করবা 5 জনে, এটা 5 গুণ হয় না, এটা হয়ে যায় 5 টাইমস, এটা হচ্ছে পাওয়ার, এটা অনেক গুণ। 5 টু দি পাওয়ার 5 কত হয় তোমরা কেউ বলো তো? স্যার আরেকবার বলবেন? 5 টাইমস 5 টু দি পাওয়ার 5 কত হয়? 3125 মেবি, রাইট? ইয়েস স্যার। আচ্ছা,
তোমরা এই 5 জন যদি একসাথে পড়ালেখা করো বা একসাথে যে কোনো কাজ, তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যার তৈরি যে কোনো জিনিস, এই 5 জনে মানে আমি মনে করি এটা আমার পার্সোনাল ইয়ে যে 5 টাইমস না, এটা হয়ে যায় 3125, মানে 5 টু দি পাওয়ার 5, মানে এইটাই আসলে একসাথে কাজ করার শক্তি। তো আমি মনে করি তোমাদের এই কোর্সের ক্ষেত্রে তোমরা এতে এখন আরো জুমে মানে আলটিমেটলি তোমরা দেখা সাক্ষাৎ করতে পারো ওভার দা ফোনে বা ভিডিও চ্যাট, যে কোনো ভাবে তোমরা নিজেরা শেয়ার করবা, যে কোনো টপিক আগে নিজেদের মাঝে বোঝাপড়ার চেষ্টা করবা। এরপরে নেক্সট হচ্ছে আমি অলওয়েজ অ্যাভেলেবল, তোমরা যে কোনো কোয়েশ্চন আমাকে ফিল ফ্রি টু আস্ক, ওকে? এটা হচ্ছে আমাদের নেক্সট মানে আমার নেক্সট রিকোয়েস্ট। আচ্ছা, এখন আসো পিপিএফ এর ক্ষেত্রে আমি যেটা শেয়ার করছি, তারাও শেয়ার করছি। হ্যাঁ, এই একটা পিপিএফ দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। আগের পিপিএফটাই আসলে, এখানে অবশ্য মানে টেলিভিশন আর কার মানে কম্পিউটার না, এখানে কার্স দেওয়া আছে। তো এটা বইয়ের, তুমি ইউ ক্যান রাইট এনিথিং, পেন এন্ড পেন্সিল, এরপরে বুক এন্ড মানে লাইক মোবাইল ফোন, হোয়াট এভার ইউ ক্যান ইউজ। তো এটাকে দেখানো হচ্ছে, দেখো এই যে পার্পল কালার একটা লাইন, পিপিএফ ফ্রন্টাল লাইন, এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম আমাদের যত রিসোর্স আছে, টাকা পয়সা আছে, সব যদি আমরা এমপ্লয় করি ইন্ডাস্ট্রিতে তৈরিতে, তাইলে আমাদের এই সর্বোচ্চ এই লাইন পর্যন্ত আমরা প্রডিউস করতে পারবো। ঠিক আছে, এটা তো সত্য, এটাই তো পিপিএফ মানে প্রোডাকশন এই লাইন পর্যন্ত পসিবল। এখন এ বি সি ডি ই এই যে বিভিন্ন পয়েন্ট দেখতেছো না, এগুলো হচ্ছে পসিবল। এই পয়েন্টগুলোতে যে কোনো পয়েন্টে, এই লাইনের উপর যে কোনো পয়েন্টে আসলে আমাদের প্রোডাকশন করা পসিবল, কিন্তু পয়েন্ট জি তে কি পসিবল না স্যার। না। এই মানে এই লাইনের উপরে যে কোনো অংশ, এই পয়েন্ট বা এই ল্যাপটপের বাইরের পয়েন্ট, যে কোনো পয়েন্ট আসলে আনঅ্যাটেইনেবল রিজন, মানে আনঅ্যাটেইনেবল, ইট ক্যান বি অ্যাচিভেবল অর অ্যাটেইনেবল। সো আমরা এই পয়েন্ট, এই রিজনকে, পিপিএফ এর বাইরের রিজনকে বলবো আনঅ্যাটেইনেবল রিজন। আর ভিতরের সব এই যে একটু এটা কি বলা যায়, ক্রিম অফ হোয়াইট কালারের মতো, এই পুরো অংশটা হচ্ছে কি অ্যাটেইনেবল। এখানে তুমি এই পয়েন্ট এফ এও তুমি কি করতে পারবা, আলটিমেটলি প্রডিউস করতে পারবা একটা, সরি সরি, একটা অনলাইন ডেলিভারি লোক আসছে, এই জন্য ফোনটা রিসিভ করতে হলো। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে ভিতরের অংশটা, ভিতরের প্রত্যেকটা অংশ, এই যে পয়েন্ট এফ দেখতে পাচ্ছ একটা পয়েন্ট, জি স্যার। স্ক্রিন শেয়ারিং এফ পয়েন্টটা হচ্ছে অ্যাটেইনেবল। এইখানে যে কোনো পয়েন্ট, এই ধরো আমি যদি মানে এই জায়গায় একটা পয়েন্ট দেই, এই জায়গায় পয়েন্ট দেই, এই জায়গায় প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে অ্যাটেইনেবল, মানে আমরা অ্যাটেইন করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যদিও আমরা অ্যাটেইন করতে পারবো, বাট পয়েন্ট এফ হচ্ছে ইনএফিশিয়েন্ট পয়েন্ট, এফিশিয়েন্ট না। কেন এফিশিয়েন্ট না বলো তো? স্যার এটা ম্যাক্সিমামে যায় না তাই। হ্যাঁ, ম্যাক্সিমামে যায় না, মানে মানে আরো ম্যাটেরিয়াল বাকি থাকে। আরো ম্যাটেরিয়াল বাকি থাকবে, পরে থাকবে, মানে আনইউজ পরে থাকবে। এর মানে তুমি সর্বোচ্চ তোমার সম্পদের যে পরিমাণ রিসোর্সেস আছে ওইটার সর্বোচ্চ ব্যবহার করছো না। তো এফ থেকে পয়েন্ট ডি, পয়েন্ট সি, পয়েন্ট ডি, যে কোনো পয়েন্ট আসলে বেটার। তাইলে আমাকে অ্যাজ এ প্রডিউসার, একজন প্রডিউসার হিসাবে আমাকে উচিত হচ্ছে আমাকে একদম এই লাইনে প্রডিউস করা, মানে আমার সর্বোচ্চ ব্যবহার এবং মানে রিসোর্সকে ব্যবহার করা। তো এই পয়েন্টগুলা, এই জন্য আমরা বলি পিপিএফ এর উপরের যত পয়েন্ট আছে এই পয়েন্টগুলোকে আমরা বলি এফিশিয়েন্ট পয়েন্ট, এফিশিয়েন্ট। আর এর ভিতরের যে পয়েন্টগুলো আছে এটাকে আমরা বলবো ইনএফিশিয়েন্ট পয়েন্ট। বুঝছো? এই ইনএফিশিয়েন্সি হচ্ছে এই কারণে আমরা বলবো যে এটা ইনএফিশিয়েন্ট, কারণ আমাদের এখানে রিসোর্স বাকি থেকে যায় বা আনইউজ থেকে যায়। এইটা হচ্ছে আমাদের এফিশিয়েন্সি একটা পিপিএফ এ। তো এখন এই যে এখানে একটা জিনিস আছে, পিপিএফ ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছ, পিপিএফ ক্যান বি ইউজড ইন 7 ইকোনমিক কনসেপ্ট। এই একটা পিপিএফ দিয়ে 7টা কনসেপ্ট আসলে ব্যাখ্যা করা যায়।
কি কি ব্যাখ্যা করা যায়? স্ক্যারসিটি, মানে স্ক্যারসিটি মানে হচ্ছে যে আমাকে এই পিপিএফ এর বাইরে মানে যে আমি যেটা বললাম যে এটা স্বপ্নে এবং স্বর্গে, মানে ইন আওয়ার ড্রিম এবং বেহেশত আমরা যদি চিন্তা করি ওই জায়গায় আসলে কোনো অভাব নাই, ওইখানে তুমি যত খুশি সবকিছু করতে পারবা। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমাদের স্ক্যারসিটি আছে, মানে স্ক্যারসিটি হচ্ছে আমাদের লাইনটা এই পর্যন্তই যেতে পারবে, এর বাইরে আমরা যেতে পারবো না। এই জন্য আমাকে চয়েস মেক করতে হচ্ছে যে একটা জিনিস যদি আমরা তৈরি করি আরেকটা আমাকে বাদ দিতে হবে। অপরচুনিটি কস্ট আমাদের এখানে আছে, প্রোডাকশন এফিসিয়েন্সি, প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, আনএমপ্লয়মেন্ট, ইকোনমিক গ্রোথ, এই প্রত্যেকটা জিনিস আসলে একটা পিপিএফ থেকে ব্যাখ্যা করা যায়। তো এখন আমি এখানে এই বইয়ের একটা সুবিধা আছে, এখানে মানে পুরো বিষয়টা তোমরা পড়লে মূল ব্যাখ্যা পাবা, এবং পাশে তোমরা দেখো মানে প্রত্যেকটা সিম্পল সংজ্ঞাগুলো দেওয়া আছে। তোমাদের যদি প্রশ্ন আছে, পরীক্ষায় প্রশ্ন আছে ছোট 2 মাসের 3 মাসের, তোমরা এই পাশের সংজ্ঞাটা দিলেই হবে। এবং সংজ্ঞা নট নেসেসারিলি বি লাইক দ্য বুক, মানে এটা কিন্তু একদম ইয়ে না, মানে লাইক অনলি টেক্সট বুক না, বাজারে হাজার হাজার অ্যাভেলেবল আর ইকোনমিক্স টেক্সট বুক আছে। তোমরা যে কোনো একটা টেক্সট বুকের যে অথবা নিজের মতো করে যদি সঠিক সংজ্ঞা দিতে পারো, দ্যাট উড বি ফাইন। ডোন্ট মানে মুখস্থ করার প্রয়োজন নাই, বোঝার চেষ্টা করো আর কি, ঠিক আছে? আর এই বইটা আমি চয়েস করছি আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে ওয়াইডলি ইউজ, আরো 2-1টা বই আছে, এটা ওয়াইডলি ইউজ করা হয় কারণ এটার ভাষা অনেক সহজ এবং এটার কালারফুল ইলাস্ট্রেশনটা খুব সহজ করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এইটা গেল। আর এখন আমার কথা হচ্ছে এই যে পিপিএফটা, এই যে এখানে যে পিপিএফটা দেখতে পাচ্ছ, এই পুরা লাইনটা কি পসিবল উপরের দিকে উঠে যাওয়া? মানে এই পুরা লাইনটা কি আউটওয়ার্ড কি শিফট করা যাবে? কেউ একটা আনসার দাও। স্যার না, যাবে না। আচ্ছা, এমনি রিসোর্সে সম্ভব না, বাট একটা সময় সম্ভব হবে অ্যাভেলেবল রিসোর্সে পুরো কার্ভটাই বাইরের দিকে চলে যেতে পারে, মানে বেড়ে যেতে পারে। এটা যদি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়, মনে করো নতুন টেকনোলজি আসলো, যে টেকনোলজিতে অ্যাভেলেবল যা রিসোর্স আছে তা দিয়েই আসলে বেশি প্রোডাকশন করা যায়। এরকম হয় না অনেক সময়? মনে করো বাংলাদেশে মানে হাইটেক জিনিস না, কম্পিউটার কার এগুলো না, আমি বলছি কৃষি খাতে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের এই আজকে পর্যন্ত আমাদের কৃষি মানে লাইক এটা কি বলে আবাদি জমি, যেটাকে বলে কাল্টিভেবল ল্যান্ড, এটা পরিমাণ কমছে কারণ মানুষ বাড়ছে, মানুষ বাড়িঘর তৈরি করছে, ল্যান্ডের পরিমাণটা কমে গেছে। কিন্তু দেখা গেছে যে আমাদের আসলে ধানের প্রোডাকশন, রাইস প্রোডাকশন ওভার দ্য টাইম আসলে বেড়ে গেছে, মানে আমাদের অ্যাভেলেবল ছোট জায়গা জমিতে আমাদের অনেক বেশি ধান এখন উৎপাদন হয়। এখন এটা কেমনে সম্ভব, কেমনে পসিবল হয়েছে বলো তো? টেকনোলজির আপগ্রেড। হ্যাঁ, টেকনোলজি দেখা গেছে আমাদের দেশের ওই যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, দে আর রিয়েলি গুড অ্যান্ড দেয়ার প্রোডাকশন, এই যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিডি, ইডি, নাম শুনছো তো? এরা এমন এমন ধরনের ধান অনেক গবেষণা করে অনেক ধরনের ধান উৎপাদন করছেন, যে ধানগুলা অল্প জমিতে বেশি কি করে, মানে বীজ যেগুলা ধানের বীজ অল্প জমিতে বেশি উৎপাদন করতে পারে। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনোলজি, বুঝছো? টেকনোলজি নট নেসেসারিলি আমরা শুধু হাইটেক চিন্তা করবো। তো এই ধরনের টেকনোলজির কারণে পুরো পিপিএফ ক্যান বি শিফট আউটওয়ার্ড, বুঝছো? তো তুমি দেখো এই যে এখানে একটা সংজ্ঞা আছে, টেকনোলজি দ্য বডি অফ স্কিলস অর নলেজ কনসার্নিং দ্য ইউজ অফ রিসোর্সেস অফ প্রোডাকশন। An advance in technology commonly refers to the ability to produce more output with a fixed amount of resources or the ability to produce the same output with fewer resources। মানে এই হচ্ছে আলটিমেটলি, দেখো এই যে ডান সাইডে ইকোনমিক গ্রোথ শিফট দ্য পিপিএফ আউটওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে ইকোনমিক গ্রোথ পিপিএফ কে আউটওয়ার্ড শিফট করতে পারে। আর এখানে দেখানো হয় নাই তোমরা টেকনোলজি ক্যান শিফট। আচ্ছা, নূর একটা কোশ্চেন করতে দাও, রেজ ইওর হ্যান্ড, কোশ্চেন করতে পারো নূর। জি স্যার। স্যার এখানে যে টেলিভিশন এবং কার্সের গ্রাফটা, তো এখানে আমি ধরলাম যে আমার রিসোর্সেস কমে গেছে, বাট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য আমি ওভারঅল সেম বাড়াইতে পারছি, তো আমার বাড়লো না কমলো না, প্রোডাকশন কনস্ট্যান্ট, বাট আমার প্রোডাকশনের ফ্যাক্টরগুলো চেঞ্জ হচ্ছে, তাইলে কি স্যার পিপিএফ টা কনসিস্টেন্ট থাকবে নাকি চেঞ্জ হবে? আচ্ছা, এখানে না, পিপিএফ টা যদি এমন মানে টেকনোলজির কারণে পিপিএফ এই জায়গায় থাকতে পারে, বাড়তে পারে, আবার কমতেও পারে, রাইট?
মানে দেখা গেছে টেকনোলজি বাড়ার ফলে ইদার জায়গায় থাকবে অথবা বাড়বে, কমবে না। টেকনোলজি যদি ইমপ্রুভ হয়, টেকনোলজি ইমপ্রুভ হইলে হবে কি পিপিএফটা বেড়ে যাবে, অথবা একটা প্রোডিউসার তার টোটাল রিসোর্স কমায় ফেলবে, ধরো তার যত লেবার ছিল কমায় ফেলবে, কারণ তার এত লেবারের দরকার নাই। তো টেকনোলজি বাড়লে পিপিএফটা ইদার আপওয়ার্ড আউটওয়ার্ড শিফট করবে, অথবা যদি সেম জায়গায় থাকে এর মানে তুমি রিসোর্স কম ইউজ করেও টেকনোলজি বাড়ার ফলে তুমি বেশি মানে সেম লেভেল অফ প্রোডাকশন তুমি মানে রাখতে পারবা, এক্সিস্ট করতে পারবা, বুঝছো? থ্যাংক ইউ ফর ইওর কোয়েশ্চন, এটা নাইস কোয়েশ্চন ছিল। আর নরমালি এই হচ্ছে মানে মানে এরকম যদি কোনো কোয়েশ্চন থাকে যে হাউ দ্য পিপিএফ ক্যান শিফট আউটওয়ার্ড, মানে বাইরের দিকে কিভাবে শিফট করতে পারে, তোমরা আনসার দিবা। একটা হচ্ছে যদি টেকনোলজিক্যাল গ্রোথ হয়, আরেকটা হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়, আরেকটা হচ্ছে ইকোনমিক গ্রোথ হলো, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে সবকিছু আসলে এফিশিয়েন্ট হয়, টেকনোলজি বাড়ে, রিসোর্স বাড়ে, তখন গিয়ে আমাদের কি হয় পিপিএফটা বাইরের দিকে যেতে পারে। ঠিক আছে, এই যে ইকোনমিক গ্রোথের কথাও বলা হয়েছে। আচ্ছা, আর এখানে দেখো সেলফ টেস্ট নামে কিছু কোয়েশ্চন আছে। হোয়াট ডাজ স্ট্রেট লাইন পিপিএফ রিপ্রেজেন্ট, হোয়াট ডাজ বোর্ড আউটওয়ার্ড পিপিএফ রিপ্রেজেন্ট, দেখছো? এই যে বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা সেলফ টেস্ট নামে কোয়েশ্চন আছে। এগুলা এবং এগুলার মানে আনসার গুলা নিচে অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে। তোমরা এই জন্য এই যে প্রত্যেকটা তোমাদের মনে যা কোয়েশ্চন আসবে, এগুলা এই প্রশ্নগুলা মানে ফাইনাল এক্সামে প্রশ্নগুলো এই ধরনের থাকবে। এই যে সেলফ টেস্ট, তার প্রশ্ন থাকতে পারে হোয়াট ডাজ এ স্ট্রেট লাইন পিপিএফ মিন, বুঝছো? এবং এগুলা আনসার দেওয়া আছে অ্যাপেন্ডিক্সে। আর অ্যাপেন্ডিক্সে যদি ভালো আনসার না বুঝো, আমি তো আছি, এগুলা একটু ফলো করার চেষ্টা করবা। ওকে, বুঝতে পারছো? সেলফ টেস্ট গুলো একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এরপরে আজকে আমরা কি 1 ঘন্টা ক্লাস করব? তোমরা একটু সাজেস্ট করো তো আমাদের ক্লাসের ইয়েটা মানে লেংথটা কতটুকু হওয়া উচিত? 1 ঘন্টাই ঠিক আছে। 1 ঘন্টা হইলে তো আমাদের হয়ে গেছে। ভালো। আচ্ছা, তাইলে আমরা নেক্সট ক্লাসে নেক্সট কম্পারেটিভ অ্যাডভান্টেজ এন্ড অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এই জিনিসটা পড়বো, পেজ নাম্বার 45 এন্ড 46, মানে ওই জায়গা থেকে শুরু করব। আর বাই দেন তোমাদের অন্যান্য কোর্সের ক্লাস শুরু হয়েছে? স্যার একটা শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা ক্লাস করো। আর আলটিমেটলি যেটা করবা, ওই যে এই রজার আর্নল্ডের যে বইটা দিছি ওইটা একটু পড়ার চেষ্টা করবা। সেকেন্ড জিনিস হচ্ছে গ্রুপ স্টাডি, মানে নিজেদের মাঝে পড়ালেখাটার চেষ্টা করবা। আর আরেকটা বিষয় হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে যে আমি বলছিলাম যে আগের বছরের স্যাম্পল কোয়েশ্চন 4-5টা জোগাড় করলে ইকোন 105 নোট ফ্রম ইওর ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টের মানে প্যাটার্নটা বুঝতে পারবা, আসলে কি ধরনের মানে কোয়েশ্চন আসতে পারে, ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবা। ঠিক আছে, আর হচ্ছে এই বইটা একটু মানে গল্পের মতো পড়ার চেষ্টা করবো। আর তার পাশাপাশি আমি যে একটা নন ফিকশন বইয়ের কথা বললাম, এইটা পড়বা। এটা মানে ইকোনমিক্স এর জন্য না, ইকোনমিক্স এর কোথাও আছে ইকোনমিক কি হবে। আর প্লাস পাশাপাশি তোমাদের মানে যেহেতু তোমরা 21st সেঞ্চুরির স্টুডেন্টস এন্ড তোমাদের লাইফ এখানে থাকবে, একটা ব্রড আইডিয়া তোমাদের মাঝে ডেভেলপ করতে পারবা, রাইট? ঠিক আছে, তাইলে ভালো থাকবা। আর কোন কোয়েশ্চন আছে? কোয়েশ্চন থাকলে করতে পারো, এরপরে আমি ক্লাস আজকের মতো শেষ করবো। Any question from anyone? Question নাই? স্যার নাই বোধহয়। না স্যার। ঠিক আছে, তাইলে ওকে, তাইলে ভালো থাকবা, সেফ থাকবা। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলো। স্যার যখন মানে পিপিএফ এর সাথে কি স্যার মার্জিনাল কস্ট এবং মার্জিনাল বেনিফিট রিলেটেড? সরাসরি রিলেটেড না, বুঝছো? ওইটার অ্যানালাইসিস আমরা পরেও করব। আচ্ছা, না ওই যে সেলফ কোশ্চেনের সেলফ অ্যাসেসমেন্টে যেখানে ছিল যে কখন পিপিএফ টা স্ট্রেট লাইন হবে একেবারে, এখানে অপরচুনিটি কস্ট রিলেটেড। আচ্ছা আচ্ছা, অপরচুনিটি কস্ট যদি মানে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট হইলে
পিপিএফটা এই যে ইয়ে হয় বোল্ড আউটওয়ার্ড মানে ওই যে কনকেভ হয় আর কি। আর যদি কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট হয় তাহলে এটা স্ট্রেট লাইন হবে। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ভালো থেকো আর ইয়ে করো আর কি। ওকে, দেখা হবে। হ্যাঁ জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।